আমি আপনার যমজ বাচ্চার মা হতে চলেছি নেতা সাহেব। সত্যি বলতে হবে আপনার ডিএনএ বড্ড বেশি শক্তিশালী। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা মেসেজটার উপর কাঁপতে থাকা আঙুলটা আলতো করে ছুঁতেই সেজুতির মনে হলো বুকের ভেতরটার হৃৎপিণ্ডটা সজোরে একটা ডিগবাজি খেলো। নিমিষেই কান দুটো ঝাঁ করে উঠল তার। হলি ক্রস কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী সৌজতি মৌ ঢাকার তেজগাঁয়ের এই নামি হোস্টেলের ছোট খাটটায় গোল হয়ে বসে থাকা বান্ধবীদের সাথে মুখে তখন শয়তানি হাসির রোল। দিন আর মীরা একে অপরের গালে গায়ে ডলে পড়েছে হাসতে কিন্তু সেজুতির ফর্সা গাল কপাল বেয়ে চুইয়ে নামছে ঠান্ডা ঘামের ফোঁটা। বন্ধু মহলে একটা স্রেফ বোকা বাজি যে তাকে এরকম একটা অগ্নিকুণ্ডে এনে দাঁড় করাবে সেজুতিটা স্বপ্নে ভাবেনি। কারণ ওপাশ থেকে মানুষটা কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি স্বয়ং এমপি সুধীর মির্জা। এলাকার দাপুটে তরুণ নেতা কোটি তরুণের কাশ তার সম্পর্কে সেজুতির নিজের আপন চাচাতো ভাই, যাকে ছোটবেলা থেকে বাঘের মতো ভয় পেয়ে এসেছে সেজুতি। আজ বান্ধবীর কাছে সাহসী প্রমাণ করতে গিয়ে স্রেফ একটা ফেক আইডির আড়ালে লুকিয়ে সেই সিংহের গুহায় পা দিল সে। তবে আসার কথা একটাই, মেসেজটা সে নিজের আসল ফেসবুক আইডি থেকে দেননি। দিয়েছে সম্পূর্ণ নতুন খোলা একটি অ্যাকাউন্ট থেকে, যার নাম রাখা হয়েছে নীলাঞ্জনা হক। সে যদি বুক ভরা একটা শ্বাস নেওয়ার চেষ্টা করলো। মনে ভাবলো, ঢাকা শহরে এত বড় নেতা যার ইনবক্স প্রতিদিন হাজার মেসেজ জমা হয়, সে কি আর এই ফালতু মেসেজ দেখার সময় পাবে? কখনোই পাবে না। এদিকে ঢাকা শহরে এক বিলাসবহুল কনফারেন্স রুমে তখন তিল ধাল ধারণের জায়গা নেই তিল ধারণের জায়গা নেই। শীতাতাপ নিয়ন্ত্রিত বিশাল হলরুমের বাতাসও যেন রাজনৈতিক উত্তাপে কিছুটা গরম হয়ে উঠেছে। সামনেই নির্বাচন, তাই তরুণ সংসদ সদস্য সুধীর মির্জার উপর কাজের প্রচণ্ড চাপ। শত কর্মী, সমর্থক, মিডিয়ার ক্যামেরা আর প্রবীণ রাজনীতিবিদদের মাঝে দাঁড়িয়ে মঞ্চে অত্যন্ত সাবলীল বক্তব্য রাখছিল তিনি। সুধীরের পরনে আজ ধবধবে শুভ্র সাদা পাঞ্জাবি, দীর্ঘ ৬ ফুট লম্বা, নিয়মিত জিমে যাওয়া, সুগঠিত পুরুষালী শরীরে পাঞ্জাবি নিখুঁত কাটিংটা তার ব্যক্তিত্বকে যেন এক অননা উচ্চতায় নিয়ে গেছে। ফর্সা গায়ের রং রোদের আর লাইটের আলোয় হালকা গোলাপি আভা ফুটে উঠেছে। সুনিপুণ চিবুক আর সযত্নে জেল দিয়ে সেট করা চুলগুলো তাকে ভিড়ের মাঝেও আলাদা করে চেনায়। কবজিতে বাঁধা নামি ব্র্যান্ডের ঘড়িটায় চড়া আলো প্রতিফলিত হচ্ছে বারবার। একটানা গভীর ও ওজস্বী বক্তব্য দেওয়ার কারণে সুধীরের কপালে ঘাম জমেছে বিন্দু। ঠিক মাঝপথে যখন সে এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলছিল, তখনই সুধীরের বান্ধবীর পকেট থেকে আইফোনটা মৃদু কম্পনে কেঁপে উঠল। সুধীর মির্জা এই বিশেষ পার্সোনাল নম্বরটি বিশেষ গোপন, অতি গুরুত্বপূর্ণ বা জরুরি কোনো বিষয় ছাড়া এই ফোনে কেউ ফোন করে তাকে নক করে না। বক্তব্য দিতে সুধীরের ভ্রু কিছুটা কুঁচকে গেল। এক মুহূর্তের জন্য তার কপাল চলে গেল পকেটের দিকে। উপস্থিত জনতাকে একটু থামার ইঙ্গিত দিয়ে সুধীর মাইক্রোফোনে হাত রাখলেন। এরপর নিজের সেই চিরচেনা মৃদু, গভীর ও মখমলের মতো নরম কণ্ঠে বললেন, "এক্সকিউজ মি।" মঞ্চের একপাশে একটু সরে এসে পকেট থেকে ফোনটা বের করে সুধীর স্ক্রিন অন করতেই চোখের সামনে ভেসে উঠল একটি অপরিচিত ফেসবুক আইডির নোটিফিকেশন। মেসেজটি পাঠিয়েছেন নীলাঞ্জনা হক নামের কেউ একজন। সুধীর সাধারণত এমন মেসেজ এড়িয়ে যায়। কিন্তু এই মুহূর্তে কেন যেন এক অদ্ভুত কৌতূহল তার আঙ্গুলে স্ক্রিনের লকটা আনলক করে ফেলল। ইনবক্সে ঢুকতেই চ্যাট উইন্ডোতে ভেসে ওঠা লাইন দুটো পড়ে সুধীরের চোখের মনি স্থির হয়ে গেল। "আমি আপনার যমজ বাচ্চার মা হতে চলেছি, নেতা সাহেব।" কনফারেন্স রুমের সব কোলাহল যেন এক নিমিষে সুধীরের কান থেকে উধাও হয়ে গেল। ১ সেকেন্ডের জন্য তার তীক্ষ্ণ চোখে জোড়া স্থির হয়ে গেল। ডান দিকের ভ্রুটা কুঁচকে উঠল অবলীলায়। কার এত বড় সাহস? এমপি সুধীর মির্জাকে নিয়ে এমন অদ্ভুত ঠাট্টা করার স্পর্ধা কার হতে পারে? পুরো এলাকা যেখানে বাঘা অপরাধীরাও তাকে জমের মতো ভয় পায়, সেখানে কোন মেয়ের এত মরার শখ জেগেছে যে সরাসরি তার ডিএনএ নিয়ে কথা বলে? সুধীর মেসেজের প্রোফাইলটায় ক্লিক করলেন, দেখলেন কোনো ছবি নেই, কোনো ইনফরমেশন নেই, নাম লেখা নীলাঞ্জনা হক। বুঝতে ১ সেকেন্ডও ভুল হলো না যে এটা একটা ফেক আইডি। সামনে নির্বাচন, তাই হয়তো কোনো প্রতিপক্ষ তাকে ট্র্যাপে ফেলার জন্য বা স্রেফ বিরক্তি করার জন্য কোনো মেয়েকে দিয়ে এই কাজ করাচ্ছে। সুধীর মির্জা মোটেও রেগে গেলেন না, বরং অত্যন্ত শান্ত ভঙ্গিতে আঙুল চাপলেন কিবোর্ডে। ফেক আইডির ওপাশ থেকে সেই অচেনা না মেয়েটিকে দমাতে এক লাইনে একটি কড়া অথচ মারাত্মক পাল্টা জবাব লিখে সেন্ড করে দিলেন। বাচ্চা দুটো যখন পেটে চলেই এসেছে, তখন আর লুকিয়ে লেখে
লাভ কি? আজ রাতেই এই ঠিকানায় চলে এসো। সামনাসামনি বসে তোমার হবু বাচ্চার বাবার ডিএনএর জোরটা আরেকবার পরীক্ষা করে নিও রূপবতী। হোস্টেলের রুমে তখন শ্মশানের নীরবতা। মেসেজ পাঠানোর ঠিক ৪ মিনিটের মাথায় সেজুতির ফোন টুং করে নোটিফিকেশন বেজে উঠল। বান্ধবীরা সবাই একযোগে হুমড়ি খেয়ে পড়ল সেজুতির ফোনের উপর। স্ক্রিনে ভেসে উঠেছে এমপি চৌধুরী মির্জার সেই মারাত্মক রিপ্লাই। মেসেজটা পড়া মাত্র সেজুতির ২ চোখ চড়ক গাছ হয়ে গেছে। কান দিয়ে যেন গরম ভাপ বের হতে লাগলো তার। লজ্জায় আর অপমানে তার ইচ্ছা করছিল মাটির নিচে ঢুকে যেতে। পাশে থাকা বান্ধবীদের হাসাহাসি ১ সেকেন্ডে গায়েব হয়ে মুখ পুরো হা হয়ে গেছে। যেখানে পুরো পরিবার আর এলাকার মানুষ ধন্য, ধন্য করে যে সুধীর মির্জার কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না চরম একরোখা আর রাশভারী মানুষ সেই লোক আড়ালে ইনবক্সে এতখানি ফ্লার্ট করতে পারে, এটা ভাবতেই সেজুতির গা রিডিন করে উঠল। পাশে থেকে বান্ধবী মীরা চোখ দুটো বড়, বড় করে বলে উঠল, "সি মৌ, তোর এই কাজিন তো দেখছি আস্ত এক জাদুকর। যা ভেবেছিলাম লোকটা তো তার ধারে কাছেও নয়। এতদিন সব জায়গায় শুনেছি তার নাকি মেয়ে মানুষে চরম অ্যালার্জি। অথচ দেখ মেসেজের রিপ্লাইটা কিভাবে দিল।" টিনা কপালে হাত দিয়ে অত্যন্ত চিন্তিত মুখে বলল, "আমার তো ভাবতেই কেমন লাগছে রে। লোকটা কি সবার সাথেই ইনবক্সে এমন করে কথা বলে নাকি শুধু তোর সাথেই?" টিনার এই কথাটা শুনতেই সেদুতির গা গুলিয়ে এলো। তার নিজের আপন চাচাতো ভাই, যাকে সে বাঘের মতো ভয় পায়, সে কি আসলেই ভেতরে, ভেতরে এমন একটা মানুষ? দিনা এবার সোজা হয়ে বসে বলল, "আচ্ছা মৌ, একটা খটকা লাগছে। লোকটা কোনোভাবে তোর আসল পরিচয় বা আইডেন্টিটি চিনে ফেলেনি তো? তুই আরেকটা মেসেজ দিয়ে জিজ্ঞেস কর তো ও কি বলে। এই পুরো ঘটনার জন্য আসলে দায়ী টিনা। টিনা আর দিনা ২ যমজ বোন। টিনা একটু শান্ত আর হিসেবি হলেও দিনা চরম মাত্রার দুষ্টামি আর ডানপিটে একটা মেয়ে। এই ফেক আইডি খোলা থেকে শুরু করে সুধীর মির্জাকে মেসেজ দেওয়ার বুদ্ধিটা সম্পূর্ণ দিনার উর্বর মস্তিষ্ক থেকেই এসেছে। মীরা সেদুতির পিঠে একটা থাপ্পড় মেরে বলল, "আরে ধুর! চিনবে কিভাবে? এটা তো সম্পূর্ণ নতুন আইডি। দিনা ঠিকই বলেছে। আরেকটা মেসেজ দিয়ে দেখ ও তোকে চেনে কিনা। না চিনলে তো খেল খতম।" বান্ধবীদের ক্রমাগত উস্কানিতে সেতুতি আর না করতে পারল না। তার নিজের মনের ভেতর তখন এক তীব্র কৌতূহল আর ভয় কাজ করছে। সে কাঁপা, কাঁপা, কাঁপা আঙ্গুলে কিবোর্ডে টাইপ করল, "আপনি কি আমায় চেনেন?" মেসেজটা সেন্ড করার সাথে সাথেই হোস্টেলের ঘরের ফ্যানটার মৃদু শব্দ বাদে চারপাশটা আবার থমথমে হয়ে গেল। সে যদি চোখের পলক পড়ছিল না, ওপাশের মানুষটা কি সত্যিই বুঝতে পেরেছে এটা কোনো পরিচিত কারো দুষ্টুমি? নাকি এই ফেক আইডির আড়ালে লুকিয়ে থাকা কোনো অচেনা মেয়েকে নিয়ে সে নতুন কোনো খেলায় মাততে চাইছে? স্ক্রিনের দিকে তাকিয়ে সেদুতির মনে হলো এই বাঘের সঙ্গে বাজি ধরে সে আসলেই আস্ত একটা দাবা খেলায় পা ফেলেছে। যার চালগুলো এখন আর তার নিজের হাতে নেই। মঞ্চে তখন পিনপতন নীরবতা। হাজার, হাজার কর্মী সমর্থক ও উৎসুক জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের তরুণ নেতার দিকে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বাতাসে তখন টান, টান উত্তেজনা। মাইকের ওপারে সবাই তার সেই বিখ্যাত আগুনঝরা রাজনৈতিক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু সুধীর মির্জার মনোযোগ এই মুহূর্তে ওই বিশাল জনসভার মঞ্চে নেই। নেই ওই সমবেত জনতার ভিড়েও। তিনি অত্যন্ত শান্ত ভঙ্গিতে পকেট থেকে আইফোনটা বের করলেন। স্ক্রিনের উপর আঙ্গুল ছুঁয়ে ভালো করে তাকালেন। নীলাঞ্জনা হক নামের সেই ফেক আইডি থেকে আসা ২য় মেসেজটা তখনো স্ক্রিনে জ্বলজ্বল করছে। "আপনি কি আমায় চেনেন?" সুধীরের ফর্সা ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা উদাসীন ও মারাত্মক হাসিটা আরো চওড়া হলো। তাকে চেনে না বা তার নাম শুনে বুক কাঁপে না এমন মানুষ এই বাংলায় নেই বললেই চলে। আর যে চেনে সে কখনোই এমন ধৃষ্টতা বা বোকামি দেখানোর সাহস পায় না। সুধীর এক পলকে বুঝে নিল ওপাশের ওই ছোট্ট বিড়ালটা সাহসিক কোনো উস্কানিমূলক খেলায় মেতেছে। এক হাত মাইক্রোফোনে রেখে অন্য হাতে অত্যন্ত অবলীলায় দ্রুত স্ক্রিনে আঙ্গুল চালালেন তিনি। বেশ কিছুটা কঠিন অথচ ভেতর থেকে জ্বালিয়ে দেওয়ার মতো চরম এক খোঁচা মারা টাইপ করে সেন্ড করে দিলেন। "চিনি না কেন? তবে না চিনেও চিনে নেওয়ার একটা দারুণ নেশা আছে আমার। তুমি তো এখন আমার ডিএনএ এর মালিক। যাকে ডিএনএ দিয়েছি তাকে না চিনলে কি চলে? নাম না জানা অজানা পাখি হয়ে ফাঁদে এসে যখন নিজেই ধরা দিয়েছ তখন নামটা জেনে নিতে আমার বেশি সময় লাগবে না। তবে সাবধানে থেকো মেয়ে।"
শিকারী একবার টের পেলে আর ওর আর সুযোগ থাকে না। হোস্টেলের রুমে সুধীরের পাঠানো মেসেজটা নোটিফিকেশন ভেসে উঠতেই সে দুটি সেটা পড়ে ছিটকে পড়ার উপক্রম হলো। তার সারা শরীর দিয়ে যেন একটা বৈদ্যুতের স্রোত বয়ে গেল। বন্ধুদের লাগাতার উস্কানিতে বান্ধবীদের লাগাতার উস্কানিতে তার ভেতরে সুপ্ত দুষ্টুমি, কৈশোরীর জেদ আর হাড়হিম করা ভয় একাকার হয়ে গেছে। দিনা মুখ টিপে হেসে ফিসফিস করে বলে ওঠে, "আরে দেখছিস লোকটা পাত্তাই দিচ্ছে না, উল্টো চড়ক মুখে দিচ্ছে। কি কনফিডেন্স দেখেছিস? তুই এবার এমন একটা জবাব দে না রে মৌ, যাতে ও কুপোকাত হয়ে যায়। লোকটার চালটা বুঝলি? ও ভাবছে তুই বুঝি সত্যিই কোনো দুর্বল পাখি।" সেতুতির বুকটা তখন দ্রি দ্রিম করে কাঁপছে। সে ওড়নার কোনাটা আরো জোরে কামড়ে ধরে ভাবল, এই রাক্ষসটা আসলে বিপজ্জনক। এ কি তবে সত্যিই তাকে চিনে ফেলেছে নাকি কেবল আন্দাজে তীর ছুঁড়ছে? দিনার শয়তানি বুদ্ধিতে সেজুতির চোখের কোণে এক চিলতে দুষ্টামি ঝিলিক দিয়ে উঠল। বুক কাঁপলেও বাঁধনহারা এক রোমাঞ্চ তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপা হাতে ফোনটা নিয়ে সুধীর নিজে মির্জার সেই কড়া হুমকির জবাবে আরো একটু বেশি দুষ্টামি আর রোমান্টিক মসলা মিশিয়ে সেজুতি আবারও টাইপ করে মেসেজটা সেন্ড করে ফোনটা উল্টো বিছানায় ফেলে দিল। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে সে স্বয়ং সুধীর মির্জাকে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রুমের মধ্যে তখন পিনপদ নীরবতা, ৩ বান্ধবীর মুখের হাসি উধাও। রুমের ভেতর ৩ বান্ধবী তখন থমকে গেছে সেজুতির এই অসীম সাহস দেখে। টিনা চোখ গোল গোল করে বলল, "মৌ, তুই সত্যি পাগল হয়ে গেছিস আস্ত একটা নেতার সঙ্গে এই খেলা?" টিনা যদিও মুখ টিপে হাসছিল, কিন্তু তার বুকটার ভেতরেও যে ধুকপুকুনি বাড়েনি তা নয়। ঠিক তখন মঞ্চের উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে সুধীর মির্জা তার রাজনৈতিক বক্তব্যের ফ্লোটা একটু মনস্থির হয়েছে মাত্র। পকেটে রাখা আইফোনটা আবার কেঁপে উঠল। সুধীর মাইক্রোফোনটা একপাশে রেখে পকেট থেকে ফোনটা বের করলেন। স্ক্রিন অন করতে নীলাঞ্জনা হকের সেই চ্যালেঞ্জিং মেসেজটা চোখের সামনে ভেসে উঠল। "শিকারী তো অনেক দেখলাম নেতা সাহেব, কিন্তু আপনার এই খোঁচাটা ভাঙতে আমার একটুও ভয় করছে না। যদি সত্যিই এত দম থাকে, তবে খুঁজে বের করুন তো দেখি কে আমি। আর যদি না পারেন, তবে বুঝবো আপনার ডিএনএ যতটা শক্তিশালী, বুকের জোরটা ততটাই কাঁচা।" সুধীরের দীর্ঘ কাটা চোয়ালটা শক্ত হয়ে গেল। তার ফর্সা ঠোঁটের কোণে এবার আর সাধারণ হাসি নয়, এক বিপজ্জনক আনন্দের রেখা খেলে গেল। বুকে জোর সে কার কতখানি সেটা এই চঞ্চল মেয়েটা ভালোই দেখতে চেয়েছে। সুধীর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কিবোর্ডে অত্যন্ত নিখুঁত ও তীক্ষ্ণ ভঙ্গিতে আঙুল চাপলেন। তিনি দেখা করার কোনো অবাস্তব বা কাঁচা কথা বললেন না, বরং ওপাশের মেয়েটার ঠিক নাকের ডগায় গরম নিঃশ্বাস ফেলার মতো একটা মানসিক চাপ তৈরি করে দিলেন। রিপ্লাই টাইপ করলেন, "খাঁচা ভাঙার স্পর্ধা যার আছে, তার পরিচয় জেনেই তবে খাঁচার দরজা খুলব। লুকিয়ে থেকে এভাবে বাঘের গোফে তা দেওয়া যায়, কিন্তু বাঘ যখন গুহা ছেড়ে বেরোবে তখন এই লুকোনোর জায়গাটাও খুঁজে পাবে না মেয়ে। যখন খেলা যখন তুমি শুরু করেছো, শেষটা কোথায় হবে সেটা সময় আর সুধীর মির্জাই ঠিক করবে। সাবধানে থেকো।" মেসেজটা সেন্ড করার ঠিক পরের সেকেন্ডেই সুধীরের ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই তীক্ষ্ণ হাসিটা মিলিয়ে গেল। সেখানে জায়গা করে নিল এক চরম পেশাদারিত্ব আর গাম্ভীর্য। তিনি এক মুহূর্তেও নষ্ট করলেন না। আইফোনটা লক করে চোখের পলকে পাশে থাকা তার ডান হাত এবং অত্যন্ত বিশ্বস্ত পিএস আলভির দিকে ছুড়ে দিলেন। আলভি এতখানি অভ্যস্ত না যে তাকেই এক হাত উঁচিয়ে বাতাসে ভাসমান দামি ফোনটা লুফে নিল। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।